আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমি এমন একজন লোককে নিয়ে আলোচনা করব যে নিজেকে দাবি করে অনুসন্ধানী সাংবাদিক। তো তার নাম হচ্ছে ইলিয়াস হোসেন। তো এই ইলিয়াস হোসেন প্রায় বিতর্কিত মন্তব্য করে। স্বাধীনতার অন্যতম অগ্রনায়ক তাজউদ্দিন আহমেদকে সে কটূক্তি করে বলে সে হচ্ছে ভারতের দালাল। চিন্তা করা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে যদি এখন ভারতের দালাল আখ্যা দিয়ে নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, তাহলে মুক্তিযোদ্ধাদের ভবিষ্যতে কিভাবে ট্রিট করা হবে আপনারা সহজেই বুঝতে পারতেছেন। আমার কথা হচ্ছে, আপনি কোনো একটা দলের সমালোচনা করতেই পারেন বা কোনো একটা ব্যক্তিকে আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু এই কারণে আপনি মহান স্বাধীনতা আন্দোলনকে অস্বীকার করবেন, এটার কোনো যুক্তিই থাকতে পারে না। পাকিস্তান যদি এতই ভালো হতো তাহলে কখনোই পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হতো না। 1947-এর দেশভাগের পর থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানিরা বাংলাদেশিদের শুধু শোষণই করেছে। 1971 সালে মানুষ আর সহ্য করতে না পেরে সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়। পাকিস্তান যদি এত ভালোই হতো তাহলে কখনোই বাংলাদেশ সশস্ত্র আন্দোলনে নামতো না। পাকিস্তান খারাপ ছিল বলেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে, এবং যুদ্ধের ফলে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যেখানে পাকিস্তান বর্তমানে একটা ব্যর্থ রাষ্ট্র ছাড়া কিছুই না। তো সেই স্বাধীনতার অগ্রনায়ক তাজউদ্দিন আহমেদকে নিয়ে যখন এরকম কটূক্তি শুনি তখন সত্যি খুব খারাপ লাগে। কিছুদিন আগে একটা অনলাইন প্ল্যাটফর্মে রফিকুল ইসলাম মাদানির সাথে এই ইলিয়াস হোসেনকে আমি কথা বলতে শুনি। সেখানে ইলিয়াস হোসেন আলেম ওলামাদেরকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছিল, যেটা খুবই আমার কাছে শ্রুতিকটু মনে হচ্ছিল। একটা আলেম ওলামাদেরকে নিয়ে সমালোচনা যদি আপনি করেনও, তারও তো একটা শিষ্টাচার থাকবে। তাদেরকে অবজ্ঞা করে এইভাবে মানুষের সামনে কথা বলা, এটা কি ধরনের ভদ্রতা সেটা আমার মাথায় ধরে না। আলেম ওলামাদেরকে তো একটু হলেও আমাদের সম্মান করা উচিত। তারা আমাদের মাথার তাজ। তারা আছে দেখেই আল্লাহর অনেক বড় বড় বালা মুসিবত থেকে একটা জাতি রক্ষা পায়। আলেম ওলামা একটা জাতিকে নিয়ে রেগুলার আল্লাহর কাছে প্রার্থনা করে বা তারা রেগুলার নামাজ পড়ে, তারা সত্য এবং ন্যায়কে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে দেখেই সমাজটা আছে কে এত সুন্দর। দেশে বড় ধরনের যে কোনো দুর্যোগ আসে না, এটাও আলেম ওলামাদের দোয়ার বদৌলতেই বলে আমি মনে করি। তো সেই আলেম ওলামাদেরকে নিয়ে এইরকম তুচ্ছ তাচ্ছিল্য সেটা কোনোভাবেই কাম্য নয়। তো গতকালকে সে তৌহিদ আফ্রিদির বিবাহিত স্ত্রীকে নিয়ে যে কমেন্টসটা করেছে, সেটা দেখে আমার ইলিয়াসকে একটা ছোট লোক ছাড়া আর কিছুই মনে হয়নি। সে তৌহিদ আফ্রিদিকে নিয়ে যে মন্তব্যটা করেছে সেটা হচ্ছে, তৌহিদ আফ্রিদি 2024-এর আগস্টের পর থেকে দেশ থেকে পলাতক, এবং সে এই বছর 2025 সালের এপ্রিলে দেশে এসেছে। তো তৌহিদ আফ্রিদির বউ কিভাবে 6 মাসের গর্ভবতী সেটা সে বুঝতে পারতেছে না। তো চিন্তা করেন, আপনারা অনেকেই ইউটিউবে বা বিভিন্ন সংবাদপত্রে পড়েছেন যে তৌহিদ আফ্রিদি গত বছর নভেম্বর মাসে বিয়ে করেছে। তো নভেম্বর মাস থেকে যদি বিয়ে করে, এখন হচ্ছে অগাস্ট মাস, তার মানে সে 9 মাস হয়েছে সে বিয়ে করেছে। তো একটা লোক যদি 9 মাস হয় বিয়ে করে, তার বউ 6 মাসের গর্ভবতী হতেই পারে। এটা কি এমন আশ্চর্যের ঘটনা? একটা লোকের বিবাহিত স্ত্রীকে নিয়ে এইভাবে নেক্কারজনক মন্তব্য করা, এটা ছোট লোকের পরিচয় ছাড়া আর কিছুই নয়। এই লোকের সাথে যারই ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে তাকে নিয়ে সে এমন আজে বাজে মিথ্যা প্রোপাগান্ডা ছাড়ায়, যেটা আসলে বলার মতো না। আমি হতভম্ব হয়ে গেছি এরকম একটা মন্তব্য তার মুখ থেকে শুনে, যে একটা মানুষ কিভাবে একজনের বিবাহিত স্ত্রীকে নিয়ে এইভাবে মন্তব্য করতে পারে। হ্যাঁ, সে যদি তার গার্লফ্রেন্ড হতো বা অন্য কিছু হতো, সেক্ষেত্রে আপনি মন্তব্য করলে মানা যায়। বাট আল্লাহকে সাক্ষী রেখে, সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে সাক্ষী রেখে যে বিয়েটা মানুষ করে, সেই বিয়েকে নিয়ে মানুষ কিভাবে কটূক্তি করে, এটা তো একটা ছোট লোকের পরিচয় ছাড়া কিছুই নয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা কমেন্টস করে জানান যে ইলিয়াসের এই মন্তব্যটাকে আপনারা কিভাবে দেখতেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।